আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে রাজধানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গুম খুনের পরিবারের শিশুদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যথাযথ উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় গুম কমিশনের কাজের অগ্রগতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ৩ জন সহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল দুপুরে সর্বশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে ৩৩ জন। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৮ জন, আর এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন শাকিলা করিম। শাকিলা, দগ্ধদের মধ্যে আর কতজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন জানাবেন, আর স্বজন এবং চিকিৎসকরা আসলে কি বলছেন এই মুহূর্তে? ধন্যবাদ মাহবুবা। গত ২১শে জুলাই ঘটে যাওয়া যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটের ঠিক আমার পেছনের এই গেট থেকে কিন্তু ১৮টি মরদেহ বের হয়েছে, অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন মারা গেছে এবং এই মুহূর্তে এখানে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন এবং ৩ জন আইসিইউতে আছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে একজন লাইফ সাপোর্টে রয়েছেন, যদিও বা আমরা এখনও আজকে পর্যন্ত কোনো মৃতের খবর পাইনি। হয়তো বা কোনো দুঃসংবাদের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, হয়তো বা জানাতে হবে যে কেউ একজন হয়তো বা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। একটি বিষয় মাহবুবা, যে যারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন, ভারত থেকে যেসব চিকিৎসক এসেছিল, আপনারা জানেন যে ইতোমধ্যে পর্যায়ক্রমে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। ইতোমধ্যে ভারতের যে ৪ সদস্যের চিকিৎসক দল ছিল তারা কিন্তু ভারতে ফিরে গেছেন গতকালকেই। এবং আজকে যারা এখনো পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি যে আসলে ঠিক কী অবস্থায় আছে। গতকাল থেকে এখন পর্যন্ত যারা আহত এখানে ভর্তি রয়েছে তাদের শারীরিক অবস্থা কীরকম সে বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। হয়তোবা কিছুক্ষণ পর ব্রিফিং হবে, এরপরে জানাতে পারবো। তবে মাহবুবা, এই যে হতাহতের ঘটনা, এটি নিয়ে যারা মৃতের ঘটনা অর্থাৎ মৃত্যু সংখ্যাটিকে নিয়ে কিন্তু একটি নানা ধরনের কথা হচ্ছিল, একটু গুজব হচ্ছিল। পরবর্তীতে সেটি নিয়ে কিন্তু মরদেহ নিয়ে যে একটি গুজব ছিল সেই বিষয়টিও কিন্তু সমাধান হয়েছে, অর্থাৎ 5টি মরদেহবাহী ব্যাগে যে মরদেহ ছিল সেখানে পরবর্তীতে ফরেনসিক করে জানা গেছে যে সেখানে 2 জনের মরদেহ 5টি ব্যাগে আসলে অংশ বিশেষ রাখা হয়েছিল, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে একটি মানে এটাকে আসলে কি বলে, মৃতের সংখ্যা নিয়ে একটা টালমাটাল অবস্থা ছিল যে আসলে কয়জন মারা গেছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 34 জন এই ঘটনায় নিহত হয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 33 জন, সিএমএইচে ভর্তি আছেন 11 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন 1 জন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আজ টাঙ্গাইলে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টার দিকে হেলিপ্যাড থেকে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে পথসভায় বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সোমবার রাত 11টার দিকে কেন্দ্রীয় নেতারা শহরের সন্তোষে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিষ্ঠিত বলেও জানান তিনি।
দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, এনসিপির কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসলে কি বলছেন? জি মাহবুবা, আপনি যেমনটি বলেন, আসলে এই কিছুক্ষণ আগে সার্কিট হাউস থেকে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এই যে পদযাত্রা শুরু হয়েছে, সেই পদযাত্রার এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা সেই নাহিদ ইসলাম কিন্তু সেই দিচ্ছেন। তিনি যারা এই পদযাত্রায় অংশ নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো লোক যারা টাঙ্গাইলের সেই নেতৃবৃন্দ ছাড়াও তারা টাঙ্গাইলের এনসিপির লোকজন রয়েছেন, তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নাহিদ ইসলাম ছাড়াও যে অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু অংশ নিয়েছেন। তারা এই যে পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, এই পদযাত্রা এই যে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ড হয়ে পুরাতন বাস স্ট্যান্ড নিরালানো মোড় যে শহীদ মিনার চত্বর রয়েছে, সেই শহীদ মিনার চত্বরে কিন্তু তারা পথসভা করবেন। এর আগে আমি একটু জানিয়ে রাখি যে বেলা 10:30টার সময় টাঙ্গাইল শহরের যে হোটেল প্রিন্স রয়েছে, সেই হোটেল প্রিন্সে নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছেন সেই নাহিদ ইসলাম যারা এই আন্দোলনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, যারা সেই নিহত এবং আহত পরিবারদের সাথে তারা মত বিনিময় করেছেন। এবং মত বিনিময় শেষে তারা যেটি বলছেন যে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের সেই শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন সেই আহত এবং নিহত পরিবারদের। এবং আহত এবং নিহত যারা পরিবারের সদস্য রয়েছেন তারা যেটি বলছেন যে যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু দাবি জানিয়েছেন যে যেন দ্রুত এই ঘটনার যারা জড়িত ছিলেন তারা সেই জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তো পরবর্তী কিছুক্ষণ পরেই নিরালামোড় চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে, সেখান থেকে পরবর্তী দেওয়া হবে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। 31শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। জুলাই সনদ খসড়া দেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভায় সূচনা বক্তব্যে এমনটা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার পরবর্তী অংশ সাংসদ নারী প্রতিনিধিত্ব, মহাহিসাবরক্ষক ও ন্যায়পাল নিয়োগ কমিটি নিয়ে আজ আলোচনা হবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আজ বৈঠকে কারা কারা আসলে অংশ নিয়েছেন জানাবেন, আর কোন কোন বিষয় আসলে আজকের আলোচনায় প্রাধান্য পাচ্ছে? মাহবুবা, ইতিমধ্যে যে 30টি রাজনৈতিক দল নিয়মিতভাবে ঐকমত্য কমিশনের সভায় যুক্ত হচ্ছিলেন এবং তাদের মতামত তুলে ধরছিলেন জুলাই সনদের বিষয়ে, তারা আজকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে এই সভাটি শুরু হয়েছে এবং সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন কমিশনের পক্ষ থেকে যে জুলাইয়ে যে সনদ প্রকাশ করা হবে তা পরশু দিনের মধ্যেই চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তারা চায় যে সেখানে সব রাজনৈতিক দলগুলো যেন একমতে পৌঁছতে পারে। যেই বিষয়গুলো অনেকটাই চূড়ান্ত কিন্তু কিছু কিছু বিষয় রয়ে গেছে যেগুলো একমতে পৌঁছতে পারেনি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের যে আলোচনা হয়েছিল, যে বিষয়গুলো একদম শেষ পর্যায়ে রয়েছে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া ন্যায়পাল গঠন, মহা হিসাবরক্ষক গঠন, এই যে নিয়োগগুলো হয় সেই কমিটি গঠন করার জন্য এখানে আলোচনা হচ্ছে এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। এছাড়া নারী সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা হবে আজকে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে যে জুলাই খসড়া করা হয়েছে সেখানে 71-এর সাথে 2024 সালে যে গণ অভ্যুত্থানে যে রয়েছে যে বিষয়গুলো এবং সেই বিষয়গুলোতে সবাই একমতে পৌঁছাবেন এবং যেই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের জন্য মূলত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি মানুষকে তার যোগ্যতা অনুসারে সম্মান প্রদর্শন, এই বিষয়গুলো আসলে জুলাই সনদের খসড়ায় আমরা দেখতে পেয়েছি থাকছে। এছাড়াও যে
বিষয়গুলো রয়েছে যে রাষ্ট্র কাঠামো সংস্কার করার যেখানে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে এবং কোনোভাবেই যে ফ্যাসিবাদের যে সুযোগ না থাকে, যে দলীয়করণগুলো প্রশাসনের দলীয়করণের মধ্য দিয়ে সেই বিষয়গুলোকে এখানে নিরুৎসাহিত করার জন্য যে ধরনের ঐক্যমত্য দরকার সেই একমত নিয়েই আসলে মূলত আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে আমরা জানি যে আলোচনা শেষে আমাদের সাথে সাংবাদিকদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলবেন এবং তারা আজকে যে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে আপডেট দিবেন এবং সর্বশেষভাবে সহসভাপতি আলী রিয়াজ তিনিও আমাদের বিকেলের পরে তিনিও সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানাবেন যে আসলে তারা কতটুকু একমতে পৌঁছতে পারছেন আজকে আলোচনার মধ্য দিয়ে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আটক সিএনজি ছেড়ে দেয়া, হয়রানি ও ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসন সহ ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সিএনজি চালক ও মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এ কারণে আখাউড়া, কসবা, চান্দুরা ও কাউতলী সহ বিভিন্ন রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা শহরের খড়মপুর বাইপাসে অবস্থান নিয়ে অন্যান্য যানবাহনের চলাচলেও বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শিক্ষার্থী, রোগী সহ সাধারণ মানুষ। গতকাল সন্ধ্যায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। পরে এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে, তবে কর্মবিরতি চলবে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গেল রোববার রাত ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন জ্যোতি। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আজকে উদ্ধার অভিযানের তৃতীয় দিনের এরশাদনগর বাস্তহারার বিল বলে আর কি, এই বিলের মধ্যে যে কচুরিপানা আছে এর ভিতরে আমাদের চৌকস ডুবুরি টিম ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে লাশ কচুরিপানার ভিতরে পাওয়া যায়। দীর্ঘ ৫ মাস ১০ দিন পর ক্লাস শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে ক্যাম্পাসে আসেন শিক্ষক শিক্ষার্থীরা, এতে স্বস্তি বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি ৩ সপ্তাহের জন্য স্থগিত করলে কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের ঘটনায় ২৫শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। এছাড়া ছাত্রদের হাতে লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫শে এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। পরে ২৪শে জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। তিনি বুয়েটের অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে। জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় ২৯শে জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা ৪ দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে স্বাগত জানানো হয়। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্যস্থতার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার প্রশংসাও করছে বাংলাদেশ। এছাড়া এ যুদ্ধবিরতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার অন্যান্য যেসব বন্ধুদের ভূমিকা রয়েছে তাদেরও প্রশংসা করছে বাংলাদেশ। গেল বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। এ সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।